পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আছে পাহাড় আর জঙ্গলে ঘেরা দারুণ একটা উইকেন্ড ডেস্টিনেশন। কলকাতা থেকে মাত্র 6 ঘন্টা দূরে ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরের পূর্ব প্রান্তে সুবর্ণরেখা নদীর উত্তর দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দলমা পাহাড়, আর তার কোলে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি পর্যটকদের প্রকৃতির কোলে ডুব দিতে আমন্ত্রণ জানায় সারা বছর। তাই এক ছুটির দিন দেখে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছিলাম সেই দলমার উদ্দেশ্যে। আর নিজের গাড়ি নিয়ে দলমা কিভাবে যাবেন, কোন রুট ধরা দরকার, রাস্তা কেমন, কিংবা কত টাকা টোল দিতে হলো, এই সমস্ত তথ্য তুলে ধরতেই আজকের এই ভিডিও। কলকাতা থেকে দলমা রোড ট্রিপ, আর সেই সাথে থাকছে পথ চলতে চলতে পথ চলার দারুণ একটা গল্প। নমস্কার দর্শক বন্ধু, আপনি দেখছেন ট্রাভেল উইথ অর্ঘ্য। আর শুরু করা যাক আজকের চড়ুইবেতির গল্প। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যাওয়ার জন্য আমার বাড়ি থেকে এক ভোর রাতে বের হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন সময় সকাল 5টা। গরমকাল আসছে, তাই সকাল 5টায় ছিল না তেমন অন্ধকার। ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠছে আকাশে। গাড়ি নিয়ে উঠে পড়লাম মা ফ্লাইওভারে। ভোরবেলা বলে মা ফ্লাইওভারে গাড়ির ভিড় খুবই কম। একটু এগিয়ে বাঁদিকের লেন ধরে নিলাম, যেটি এজেসি বোস রোড ফ্লাইওভারের কানেক্টর। ফ্লাইওভার শেষ করে হাওড়া ব্রিজ। ব্রিজে উঠে দেখি ব্রিজে গার্ডার পাল্টানোর কাজ এখনো শেষ হয়নি, আর তাই 3টির বদলে মাত্র 2টি লেন খোলা আছে। নেহাত এখনো খুব একটা সকাল হয়নি, না হলে কি যে ট্রাফিক থাকতো কে জানে। আর সত্যি বলতে কি, কোথাও যাওয়ার সময় ঘরের দরজা পার হতেই যদি অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়, তাহলে বাকি পথ পার হওয়ার এনার্জি লেভেলটা ধরে রাখা কিন্তু ভীষণ কষ্টকর। আজ আমি যাব 3টি জাতীয় সড়ক ধরে। কলকাতা থেকে রওনা হয়ে হাওড়া ব্রিজ পার করে কোনা এক্সপ্রেসওয়ে ধরে প্রথমে ধরব NH-16, যা আমাদের পৌঁছে দেবে খড়গপুর পর্যন্ত। সেখান থেকে আমরা ধরব NH-49, সেটি শেষ হবে ঝাড়খণ্ডের বড়াগোড়া। আর বড়াগোড়া থেকে আমরা ধরে নেব NH-18, যেটি আমাদের নিয়ে যাবে সোজা জামশেদপুর পার করে দলমা। ইতিমধ্যে দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে নেমে কোনা এক্সপ্রেস ওয়ে ধরে এসে পৌঁছে গেছি NH-16। এবার রাস্তা এগোবে ধুলাগড়, আমতা, উলুবেড়িয়া, বাগনান হয়ে কোলাঘাট। গাড়ি চলতে থাকুক, আর আসুন আমরা এবার রুট ওভারভিউটা দেখে নিই। সড়ক পথে কলকাতা থেকে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেতে পথে পড়বে কোলাঘাট, খড়গপুর, বড়াগোড়া, ঘাটশিলা, জামশেদপুর। সমস্ত পথের দূরত্ব কম বেশি 300 কিলোমিটার, আর সড়ক পথে যেতে সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা। তবে এই সময়টি কিন্তু শুধুমাত্র ড্রাইভ করার সময়। ব্রেক নিলে এই সময় বাড়তে থাকবে ব্রেক অনুযায়ী। কোলাঘাট প্রায় এসে পড়েছি। হালকা খিদে পাচ্ছে, কিন্তু ঘড়ি বলছে 6টা বাজেনি এখনো। এই রাস্তার পুরনো অভিজ্ঞতা থেকে অবশ্য জানি দোকানের উনুন এখনো জ্বলেনি, তাই এগোতে থাকলাম সামনের দিকে। ক্রস করে ফেললাম রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ। পাশে সেই পুরনো ব্রিজ, বিবর্ণ, পরিত্যক্ত, যে একদিন কত মানুষকে পার করেছে। সময়ের নিয়মে আজ সে অপান্তেয়। এই বোধহয় পৃথিবীর নিয়ম।
দীঘার কাঠটি ক্রস হলো। এবার ট্রাফিক কমে যাবে অনেকটা। রাস্তার দুপাশে সকালের বাজার বসার তোড়জোড় চলছে। দোকানিরা তাদের পসরা সাজাতে ব্যস্ত, আর আমি এগিয়ে চলতে থাকলাম আমার পরবর্তী স্টপেজের দিকে, যেটি খড়গপুর। 125 কিলোমিটার 2 ঘন্টায় খড়গপুর ঢুকছি। কলকাতা থেকে রওনা হয়েছি সকাল 5টা, এখন বাজে 7টা। যদিও বাইরের আলো দেখে কিন্তু মাঝে মাঝে মনে হবে যে বেলা প্রায় 10টা, গরমকাল না। রাস্তার কন্ডিশন তো নো ডাউট ভালো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এগোচ্ছি। কোলাঘাট অবধি ট্রাফিক ছিল, অত সকালে বের হয়েও কোলাঘাট অবধি ট্রাফিক ভালোই পেয়েছি। কোলাঘাটের পর থেকে গ্র্যাজুয়ালি ট্রাফিক আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর খড়গপুর আর 5 কিলোমিটার এগোতে থাকছি। আপনি চলছেন আমার সাথে, জানতে থাকছেন রাস্তার কন্ডিশন, রাস্তার ট্রাফিকের অবস্থা, টোল কত দিচ্ছি, এই সমস্ত ইনফরমেশন। আর এরপরে ব্রেক নেব, তখন আবার ফিরে আসব। এখন রাস্তাটা উপভোগ করুন আমার সাথে। খড়গপুর ঢোকার আগে রাস্তা দুভাগে ভাগ হয়ে যায়। এটা বরাবর আমার কাছে খুব কনফিউজিং একটা জায়গা। সোজা রাস্তাটি হলো NH16, যা চলে গেছে বালাসোর কটক হয়ে চেন্নাই। আর বাঁদিকের রাস্তাটি হলো NH49, যেটি চলে যাবে ঝাড়খণ্ডের বড়াগোড়া। তো আমি ধরবো ওই বাঁদিকের রাস্তা। ঝাড়গ্রাম বাইপাস ক্রস করে এসে পড়লাম লোধাশুলির ছোট্ট জঙ্গলে। দেখতে দেখতে পৌঁছে যাওয়া গেল লোধাশুলি। যদিও খুব ছোট্ট একটা শালবন, কিন্তু প্রত্যেকবার এই জঙ্গল পার হওয়ার সময় ড্রাইভ করতে করতে ক্লান্ত চোখ দুটোকে এই সবুজ কিন্তু খুব আরাম দেয়। দেখুন না, কি সুন্দর সবুজের সমাহার চারপাশে। প্রায় চলে এসেছি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডার। এবার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। শুধুমাত্র রাস্তা দেখে বলুন তো, কিভাবে বোঝা যাবে আমি ঝাড়খণ্ডে আছি না পশ্চিমবঙ্গে আছি? ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। রাস্তার সাইডে বা মাঝের দাগগুলো খেয়াল করুন। এই দাগগুলো সাদা রঙের, অর্থাৎ আমি এখনো পশ্চিমবঙ্গে আছি। এই বোর্ডটা ক্রস করলাম জাস্ট। এইবার খেয়াল করুন তো দাগগুলো, রং পাল্টে দেখুন হলুদ হয়ে গেছে, অর্থাৎ আমি এখন ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে। ইতিমধ্যে বেশ খিদে পেয়ে গেছে, আর পারা যাচ্ছে না। অতএব দাঁড়ানো গেল একটা ধাবাতে। ঝাড়খণ্ডে ঢোকার পরে আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, আর এই পেট্রোল পাম্পের পাশেই এখানে একটা ধাবা আছে। এই ধাবাটির নাম হচ্ছে ভিকসান ধাবা। মোটামুটি ঝাড়খণ্ডে এলে আমি এখানটায় সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। খাবারের স্ট্যান্ডার্ড খুব ভালো, দাম খুব রিজনেবল, আর একদম ফ্রেশ, সামনে বানিয়ে দেয়। অপশনস প্রচুর। আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনাকে, আপনি যদি ঝাড়খণ্ড গাড়ি নিয়ে আসেন, ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দাম ওয়েস্ট বেঙ্গলের থেকে অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 10 টাকা কম। তো আপনি কিন্তু চাইলে আপনার গাড়িরও ব্রেকফাস্ট করিয়ে দিতে পারেন ঝাড়খণ্ডের কোনো পেট্রোল পাম্পে। তাতে আলটিমেটলি আপনারই পকেট একটু বাঁচবে।
আমি এখনও যদিও তেল ভরিনি, আপাতত আমি খাবো, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে গাড়িকে ব্রেকফাস্ট করিয়ে আমরা রওনা দেব। কলকাতা থেকে চলে এসেছি 198 কিলোমিটার, মানে প্রায় 200 কিলোমিটার, আর মোটামুটি 105 কিলোমিটার মতন আমাদেরকে যেতে হবে। ঢুকি এবার ভিকসান ধাবায়। ঝাড়খণ্ডের এই ভিকসান ধাবা খুব বেশি পুরনো নয়। বিগত 4-5 বছর ধরে আস্তে আস্তে সেজে উঠছে ধাবাটি। এবার গিয়ে দেখলাম বাইরে বসার জায়গাগুলো বেশ পার্মানেন্ট স্ট্রাকচার করে ফেলা হয়েছে। কিছু ফলের গাছ আছে, আরও কিছু থাকলে বোধহয় আরেকটু ভালো হতো। তবে আমি কিন্তু বসবো ভেতরে। চেয়ে নিলাম মেনু কার্ড, কোন আইটেম তাড়াতাড়ি পাওয়া যাবে জেনে নিয়ে করে ফেললাম অর্ডার। আর একটু পর চলে এলো গরম গরম আলু পরোটা, সাথে টক দই, আর আমি চেয়ে নিলাম আচার। আহ, দারুণ ব্রেকফাস্ট। পেট ভরে ব্রেকফাস্ট করার পর এবার গাড়িতে তেল ভরার পালা। ফুল ট্যাঙ্ক ভরবো আমি, কারণ পরের 4 দিন আমি থাকবো জঙ্গলের ভেতর, কাজেই স্টকটা ফুল থাকা দরকার। আবার স্টার্ট হলো গাড়ির ইঞ্জিন। এরপর জামশেদপুর। জামশেদপুর ঢোকার আগে রাস্তাটি খুব সুন্দর লাগে। রাস্তা প্রায় সরল রেখায় এগিয়ে গেছে, আর দূরে দিগন্ত রেখায় ছোটনাগপুর মালভূমির হালকা পাহাড়ের রেখা ক্রমশ এগিয়ে আসতে থাকে প্রত্যেক মুহূর্তে। এসে পৌঁছলাম জামশেদপুর বাইপাস। জামশেদপুর বাইপাসে এই সময় অর্থাৎ এপ্রিল 2026-এ তৈরি হচ্ছে বিশাল লম্বা একটা এলিভেটেড করিডোর। সাময়িক একটা দুর্ভোগ চলছে এখন, কিন্তু বরাবর দেখে এসেছি নামে বাইপাস হলেও এই জায়গাতে ভীষণ জ্যাম লেগে থাকে। মূলত ট্রাকের গ্যারেজ, স্পেয়ার পার্টসের দোকান, নানা রকম হোটেল, এইসব কারণে রাস্তার ধারে গাড়ি পার্ক হয়ে এই বাইপাস ক্রস করতেই সময় লেগে যায় আধ ঘন্টা। আশা থাকলো পরের বার যখন আসবো 10 কিলোমিটার লম্বা এই এলিভেটেড ফ্লাইওভার কিন্তু চাপার আমি সুযোগ পাব। জামশেদপুর ক্রস করলাম। জামশেদপুর অবধি রাস্তা মোটামুটি, রাস্তা কিছু কিছু জায়গায় ভাঙা, কিছু কিছু জায়গায় ভীষণ উঁচু নিচু, কিন্তু টোল তো দিতেই হচ্ছে, এটা একটু অবাক লাগলো। এখন আমরা এগিয়ে চলেছি জামশেদপুর ক্রস করে ডলমার দিকে। এই পুরো এলাকাটা কিন্তু ডলমা স্যাংচুয়ারির অন্তর্গত। এই এলিভেটেড করিডোরের নিচটা হচ্ছে হাতির চলাচলের রাস্তা, আর পুরোটা এরকম করে ঢেকে দেওয়া যাতে আলো বনে না প্রবেশ করে। আর জামশেদপুর থেকে ঠিক 15 কিলোমিটার পরে আসবে দলমার এন্ট্রি গেট। সেই দলমার এন্ট্রি গেট থেকে আমরা ঢুকে যাব ডান দিকে, এটা ডান দিকে পড়বে এন্ট্রি গেটটা। আর সেখান থেকে আরও 20 কিলোমিটার ভেতরে, জঙ্গলের ভেতরে আমরা যাব, সেখানে আজকে আমরা থাকবো। আর 12 কিলোমিটার, মানে মিনিট 15 মতো রাস্তা, আর তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর রাস্তাটা অল্প একটু বাকি, আসুন রাস্তার এই শেষ ভাগটুকু একসঙ্গে আমরা উপভোগ করি। জামশেদপুর থেকে মাত্র 12 কিলোমিটার এগোতেই ডান দিকে পড়ল দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঢোকার বিশাল বড় গেট। বেঁকে গেলাম ডান দিকে। আমার চোখের সামনে এখন বহু প্রতীক্ষিত দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রবেশদ্বার।
আজ যে মনে কি আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কত দিন ধরে ভাবছি আসবো আসবো, শেষে আসা হলো। গেট দিয়ে ঢুকে এগোতে থাকলাম সামনের দিকে। রাস্তা এখনো পিচের, দুপাশে উঁচু নিচু পাহাড় আর ইতস্তত বিক্ষিপ্ত কিছু গাছ। শুনেছি এখানে নাকি অনেক পলাশ গাছ আছে, কিন্তু পলাশ ফুল দেখতে পেলাম না। এখান থেকে এবার ডান দিক বেঁকে যাব। পাকা রাস্তা এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু এগোতেই দেখতে পেলাম সিমেন্টের পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। এটা দেখে বেশ ভালো লাগলো। রিজার্ভ ফরেস্টের ভেতর তো আর পিচের রাস্তা তৈরি করা যায় না, তাই তার বিকল্প হিসেবে এখানে যে পেভার ব্লকের রাস্তা তৈরি করা হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। অবশেষে চলে এলো দলমার মূল প্রবেশদ্বার। ঢুকে পড়লাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল চৌহদ্দিতে। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই হচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট। এখান দিয়ে আমরা ঢুকেছি। এখানে আছে টিকিট কাউন্টার। এটা ফরেস্টে ঢোকার রাস্তা। সাফারি করতে চাইলে সাফারি জিপ সমস্ত এখানে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর আজকের পর্ব তো এখানেই শেষ করতে হবে, কারণ এর পরের পর্ব যেটা থাকছে সেটা থাকছে দলমা অভয়ারণ্যের ভেতরে দুটো থাকার জায়গা আছে। সেই দুটো থাকার জায়গাতেই কিন্তু আমি থাকবো একদিন করে। কাজেই সেই দুটো থাকার জায়গা আর দলমা ফরেস্টকে কি করে ঘুরছি সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে এর পরের পর্বে। লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন ওপরের আই বাটনে, কিংবা আমি ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে এর পরের পর্বে। আমার এই চড়ুইবেতির সমাপ্তি এখানেই নয়। এই অনন্ত যাত্রায় আমরা সকলেই সহযাত্রী। শুধু কিছু যাত্রাকে গল্পের ছাঁচে তুলে ধরা যায় মাত্র, আর সেই গল্পও চড়ুইবেতির মতন চলতে থাকে বিরামহীনভাবে।